মাসিমা, ও মাসিমা, মাসিমা বাড়ি আছেন? পিৎজার বাক্সটা নিয়ে দরজা খুলে বাড়ির ভেতর ঢুকতেই রনিতের নাকে পচা একটা আষ্টে দুর্গন্ধ এসে ঝাঁপড় মারল। সে পকেট থেকে রুমাল বের করে নাকে চাপা দিতে দিতে নাক সিটকে বলে, বাড়ির ভেতর থেকে এত পচা দুর্গন্ধ বেরোচ্ছে কেন? নির্ঘাত ইঁদুর বা ছুঁচো কিছু একটা মরে পড়ে আছে। একদম টেকা যাচ্ছে না গন্ধে। একথা বলে রনিত 2-4 পা বাড়াতেই হাতে ধরা ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে যে দৃশ্য দেখল তাতে রনিতের সারা শরীরের রক্ত হিম হয়ে গেল। সে বিস্ফারিত দৃষ্টিতে দেখে সে গত 1 মাস ধরে যে বাড়িতে হোম ডেলিভারি দিয়ে আসছে সেই বাড়ির মালকিন কুমকুম দেবীকে কে বা কারা যেন খুন করে বডিটাকে টুকরো টুকরো করে কেটে সারা ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। অন্ধকার ঘরে দাঁড়িয়ে হাতে ধরা ফ্ল্যাশ লাইটের আলোতে রনিত যখন ভয়ঙ্কর হাড় হিম করা দৃশ্যটা দেখছিল, ঠিক সেই সময় রনিত অনুভব করে তার মাথায় কি একটা তরল জিনিস টপ টপ করে পড়ল। তরল জিনিসটা পড়তেই রনিত মাথায় হাত দিয়ে সেই হাত চোখের সামনে আনতেই দেখল তার হাতে রক্ত। রক্ত দেখে রনিত ধীরে ধীরে মাথা তুলে ওপরের দিকে তাকাতেই তার বুকের রক্ত আরো হিম হয়ে যায়। আর সে বিস্ফারিত দৃষ্টিতে দেখে কুমকুম দেবীর একমাত্র মেয়ে দোয়েল সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছে, আর তার গলার নলিটা কেটে কে যেন ফালা ফালা করে দিয়েছে। সেই সঙ্গে আরও একটা জিনিস দেখে রনিত আরও ভয় পেয়ে যায়। সে দেখল দোয়েলের মুখে আর হাতে দুটো জায়গায় টুকরো টুকরো করে দুটো পিৎজা ধরে আছে। অন্ধকার ঘরের মধ্যে দুটো ভয়ঙ্কর দৃশ্য দেখে রনিত যেই দৌড়ে বাড়ির বাইরে বেরিয়ে আসতে যাবে, সে পিছন দিক থেকে শুনতে পায় কুমকুম দেবীর মেয়ে দোয়েলের গলা। দোয়েল খ্যানখ্যানে গলায় বলছে, কি রে রনিত, আমার পিৎজাটা দিয়ে যা, আমি খাবো তো। আমি সে বড্ড পিৎজা খেতে ভালোবাসি। পেছন দিক থেকে দোয়েলের গলার আওয়াজ শুনে রনিত দৌড়তে দৌড়তে পিছন ফিরে তাকাতেই দেখে দোয়েল গলায় দড়ি বাঁধা অবস্থায় সিলিং ফ্যান থেকে বাতাসে ভর দিয়ে নিচে নেমে আসছে, আর 2 হাত বাড়িয়ে রনিতের দিকে এগোতে এগোতে বলছে, কি রে রনিত, আমার পিৎজাটা দিয়ে যা, আমি খাবো তো। আমি যে বড্ড পিৎজা খেতে ভালোবাসি। রনিত এই দৃশ্য সহ্য করতে না পেরে কোনো রকমে বাড়ির বাইরে দৌড়ে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। বিছানার ওপরে পড়ে থাকা ফোনটা সশব্দে বেজে উঠতেই রনিত বাথরুম থেকে বেরিয়ে এলো। তারপর টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ফোনের স্ক্রিনের দিকে তাকাতেই দেখল তার প্রিয় বান্ধবী রুমি কল করেছে। রুমির ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে রুমির মিষ্টি গলা ভেসে এলো। গুড মর্নিং। তুই কি ব্যস্ত রনিত এখন? হ্যাঁ, একটু। আসলে এই একটু পরে একটা শপিং মলের অফিসে যাব, ওই একটা ইন্টারভিউ আছে, ওই সেটাই দিতে যাবো আর কি। বল। ও আচ্ছা, শোন না, তোর জন্য একটা গুড নিউজ আছে। কি গুড নিউজ? বল। তুই যে আমার থ্রুতে কফি চা ক্যাফে দ্য রেস্টুরেন্টে ইন্টারভিউ দিতে গেছিলিস, রেস্টুরেন্টে ইন্টারভিউটা তুই ক্র্যাক করে ফেলেছিস। আজকেই হয়তো তোকে ওই রেস্টুরেন্টে যিনি বস ডাকতে পারে, তুই কিন্তু রেডি থাকিস। তাই নাকি? এ তো খুব ভালো খবর দিলি রে। শোন না, আমি এখন রাখছি, হ্যাঁ? আজ যদি তোর ইন্টারভিউ হয় তো কেমন হলো আমাকে অবশ্যই জানাবি, কিন্তু আমার অফিস লেট হয়ে যাচ্ছে। বাই। ওকে ওকে, বাই। এই কথা বলে রনিত রুমির ফোনটা কেটে দিতেই ফোনটা আবার সশব্দে বেজে উঠল। ফোনটা বেজে উঠতেই রনিত আবার ফোনটার দিকে তাকাতেই দেখল একটা অন্য নাম্বার থেকে ফোন এসছে, আননোন নাম্বার। তা দেখে রনিত ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে একটা গম্ভীর গলার আওয়াজ শোনা যায়। হ্যালো, আপনি কি রনিত বিশ্বাস বলছেন? হ্যাঁ বলছি। আপনি কি বলছেন? আমি চা কফি ডে রেস্টুরেন্ট থেকে বলছি।
আজ দুপুর 1টা নাগাদ আপনার বসের কাছে একটা ছোট্ট ইন্টারভিউ আছে। আপনি সঠিক সময় চলে আসবেন, ঠিক দুপুর 1টায়, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার। কোল্ড কফি আর বাটার ফিশ ফ্রাইয়ের ট্রেটা রনিতের হাতে দিয়ে শান্তনু বলে ওঠে, রনিত, ওই 15 নম্বর টেবিলে দুজন কাপল বসে আছে। এই কোল্ড কফি আর বাটার ফিশ ফ্রাইয়ের ট্রেটা ওই টেবিলটা নামিয়ে দিয়ে এসো তো। শান্তনুর কথা মতো রনিত রেস্টুরেন্টের কিচেন থেকে বেরিয়ে কাঁচের দরজা খুলে রেস্টুরেন্টের বড় কেবিনে ঢুকতেই রনিত তাকিয়ে দেখে কেবিনটা বেশ লোকজনে ভর্তি, আর তারা নিজেদের মধ্যে খেতে খেতে বেশ গল্পগুজব করছে। তাদের কারুর কারুর টেবিলে ধোঁয়া ওঠা গরম গরম বেশি করে সস দেওয়া চাউমিন, আর তার সঙ্গে লাল লাল সুগন্ধি চিলি চিকেন। আবার কারুর কারুর টেবিলে পিৎজা আর সঙ্গে বার্গার রাখা। এরপর রনিত তার হাতে ধরা খাবারের ট্রেটা 15 নম্বর টেবিলে কাস্টমারদের খাবার সার্ভ করে যেই রেস্টুরেন্ট কিচেনে ফিরতে যাবে, ঠিক সেই সময় রেস্টুরেন্ট থেকে দেওয়া ফোনটা বেজে উঠতেই রনিত ফোনের দিকে তাকিয়ে দেখে একটা আননোন নাম্বার থেকে ফোন এসেছে। ফোনের ট্রু কলারে নাম দেখাচ্ছে কুমকুম হালদার। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে রনিত একটা ঘড়ঘড়ে গলার আওয়াজ শুনতে পায়। আচ্ছা, এটা কি চা কফি দ্য রেস্টুরেন্ট? ইয়েস ম্যাডাম, বলুন আপনাকে আমরা কি পরিষেবা দিতে পারি? আচ্ছা, এই রেস্টুরেন্টে কী ধরনের খাবার পাওয়া যায়? সব রকমই পাবেন ম্যাডাম, বাঙালি, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, এছাড়া সফট ড্রিঙ্কস পাবেন বিভিন্ন রকমের, আর চা কফি তো পাবেনই। আচ্ছা, আপনাদের রেস্টুরেন্টে কম্বো কম্বিনেশন কিছু পাওয়া যায়? ইয়েস ম্যাডাম, ফ্রাইড রাইস তার সঙ্গে চিলি চিকেন, এছাড়া হালকা নুডলস সঙ্গে চিলি চিকেন, আরও নানা ধরনের কম্বিনেশন আছে। ম্যাডাম, আপনি কী ধরনের অর্ডার দিতে চাইছেন? আমাকে একটা ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি চিকেন, আর সঙ্গে একটা চিজ চিকেন মাশরুম পিৎজা দিন। ওটা আমার মেয়ে দোয়েলের জন্য। আপনাকে আমার বাড়ির ঠিকানাটা এক্ষুনি হোয়াটসঅ্যাপে সেন্ড করছি, প্লিজ বাড়িতে অর্ডারটা দিয়ে যাবেন। ওকে ম্যাডাম, 15 মিনিটের মধ্যেই আপনার বাড়িতে অর্ডার পৌঁছে দেবো ম্যাডাম। থ্যাংক ইউ। রনিতের এই কথা শেষ হতেই সঙ্গে সঙ্গে ফোনটা ওপাশ থেকে কেটে যায় দুম করে। আর ফোনটা কেটে যেতেই একটা টুং করে আওয়াজ হয়, এবং এই আওয়াজটার পরেই রনিত হোয়াটসঅ্যাপ খুলে দেখে কুমকুম দেবী তার বাড়ির ঠিকানা পাঠিয়েছে। রনিত ঠিকানাটায় একবার চোখ বুলিয়ে নিয়ে বলে ওঠে, এই তো মেসেজ চলে এসেছে। বালি উত্তরপাড়া শরৎপল্লী ক্লাব, 15/B মুখার্জি লেন। আরে বাপরে, এ তো অনেক দূর। এই অর্ডার নিয়ে যেতে আসতেই তো পাক্কা 1.5 ঘন্টা লাগবে। এরপর রনিত বেশি দেরি না করে অর্ডারটা নিয়ে কুমকুম দেবীর বাড়ির ঠিকানায় রওনা দেয় বিকেল 5:30 নাগাদ। এরপর রনিত যখন কুমকুম দেবীর হোয়াটসঅ্যাপে দেওয়া ঠিকানায় পৌঁছয় তার বাড়ির সামনে, তখন রনিতের ঘড়িতে সন্ধ্যে 7টা বাজে। বাড়ির সামনে বাইরেটায় পুরো ঘুটঘুটে অন্ধকার। রনিত বাইক থেকে নেমে কুমকুম দেবীর বাড়ির দিকে তাকায় আর দেখে বাড়িটার আশেপাশে কোনো বাড়িঘর দোকানপাট কিছুই নেই, শুধু চারিদিকে ফাঁকা মাঠ আর বড় ছোট ক্ষেত খামার ও জলাশয়ে ভর্তি। আর বাড়িটা একটা ফাঁকা বড় ক্ষেতের মাঝখানে একদম উঁচু তাল গাছের মতো দাঁড়িয়ে আছে। কিন্তু বাড়ির আশেপাশে ও বাড়িটার সারা গায়ে বুনো ঝোপ জঙ্গলে আগাছায় ভরে উঠেছে, সেই সঙ্গে বাড়ির গায়ে পলেস্তারা খসে খসে পড়ছে। বাড়িটার এমন শোচনীয় অবস্থা দেখে বাইকের হ্যান্ডেলে ঝোলানো খাবারের পার্সেলটা নিয়ে রনিত গেট পেরিয়ে কুমকুম দেবীর বাড়ির সামনে ছোট বাগানে ঢুকতে ঢুকতে বলে, বাপ রে বাপ, এই তো বাড়িটার তো দেখছি একদম বেহাল আর করুণ দশা। এই ভুতুরে বাড়িতে লোকে থাকে কি করে? রনিত এই কথা বলতে বলতে বাগান পেরিয়ে কুমকুম দেবীর বাড়ির সদর দরজার কাছে যেই যেতে যাবে, হঠাৎ সেই সময় কোথা থেকে মোটা কালো বিশ্রী দেখতে একটা বিড়াল ম্যাও ম্যাও করতে করতে রনিতের পায়ের কাছের থেকে দৌড়ে চলে গেল। বিড়ালের ওই বিশ্রী ম্যাও ম্যাও ডাকটা শুনে রনিতের বুকের ভেতরটায় অজানা একটা ভয়ের দামামা বেজে উঠল যেন।
ভয় মেশানো গলায় সে বলে ওঠে, আমি এই বাড়িতে ঢোকার সঙ্গে সঙ্গে ওই বিশ্রী মোটা কালো দেখতে বিড়ালটা ওই রকম বাজেভাবে ডাকতে ডাকতে আমার সামনে দিয়ে চলে গেল কেন? ব্যাপারটা তো ঠিক ভালো লাগছে না। আমার সঙ্গে কোনো অশুভ ঘটনা ঘটবে না তো আবার? নাকি আজ কোনো অশুভ বিপদের সম্মুখীন হব? কে জানে বাবা। ভগবান রক্ষা করো তুমি। রনিত মনে মনে এই কথা বলতে বলতে কুমকুম দেবীর বাড়ির সদর দরজার কাছে পৌঁছে দরজার পাশে যেই কলিং বেলটা বাজাতে যাবে, হঠাৎ ভেতর থেকে একটা বিশ্রী ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ করে বাড়ির সদর দরজাটা খুলে গেল। শুনশান অন্ধকার পরিবেশের মধ্যে এইরকম বিশ্রী একটা আওয়াজ শুনে রনিতের বুকটা ভয়ে কেঁপে ওঠে। আর সে সদর দরজার দিকে তাকাতেই দেখে 56-57 বছর বয়সের একটা রোগা ছিপছিপে দেখতে মধ্যবয়সী মহিলা বাড়ির সদর দরজার কাছে দাঁড়িয়ে আছে। মহিলাটিকে দেখে রনিত তার হাতে ধরা খাবারের পার্সেলটা সেই মধ্যবয়স্ক মহিলার দিকে এগিয়ে দিতে দিতে বলে, আপনি কুমকুম হালদার তো ম্যাডাম? হ্যাঁ। ম্যাডাম এই নিন আপনার অর্ডারটা। এই আপনার বিল হয়েছে, এই নিন 850 টাকা। রনিতের কথা শুনে মধ্যবয়স্ক মহিলাটি রনিতের দিকে এক দৃষ্টি দিয়ে তাকিয়ে পার্সেলটা তার হাত থেকে নিতে নিতে ঘর ঘরে গলায় বলে, তুমি দাঁড়াও, আমি তোমার পেমেন্টটা নিয়ে আসছি। এই কথা বলে কুমকুম দেবী খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতে হাঁটতে যখন বাড়ির ভেতরে যেতে যাবে, হঠাৎ সেই সময় রনিতের দৃষ্টি কুমকুম দেবীর পায়ের দিকে যেতেই বাড়ির ভিতর জ্বলতে থাকা হলদে আলোয় যে দৃশ্য দেখল তা হলো কুমকুম দেবীর দুটো পা উল্টো দিকে ঘোরানো, সেই সঙ্গে দুটো পাই লাল রক্তে ভর্তি, আর তারই সঙ্গে দুটো পায়ের থেকে রক্ত মাংস চামড়া মাখা গন্ধ পুঁজ খসে খসে পড়ছে। এইরকম বিশ্রী একটা ভয়ঙ্কর দৃশ্য রনিত সহ্য করতে না পেরে সঙ্গে সঙ্গে চোখটা বন্ধ করে ফেলে ঠিকই, কিন্তু পরক্ষণেই একটা ঘর ঘরে গলার আওয়াজ রনিতের কানে ভেসে আসে, এই যে তোমার পেমেন্টটা। ঘর ঘরে গলার আওয়াজটা রনিতের কানে ভেসে আসতেই সে ধীরে ধীরে চোখ মেলে তাকিয়ে দেখে কুমকুম দেবী হাতে টাকা নিয়ে দাঁড়িয়ে আছে। এরপর রনিত বেশি দেরি না করে কুমকুম দেবীর হাত থেকে কাঁপা কাঁপা হাতে টাকাটা নিয়ে ভয়ে ভয়ে ওই বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইকে উঠে আর কোনো রকম দেরি না করে বাইক চালাতে শুরু করে। কিছুটা পথ নিয়ে যাওয়ার পর রনিত স্ট্রিট লাইটের হালকা আলো আধারি অন্ধকারের মাঝখানে দেখে রাস্তার একপাশে একটা ছোট্ট চায়ের দোকান রয়েছে, গুমটি দোকান। চায়ের দোকান থেকে রনিত ঠিক করে এক কাপ চা খাবে সে। এরপর রনিত বাইক নিয়ে গুমটি চায়ের দোকানের সামনে এসে দাঁড়ায়। চায়ের দোকানের সামনে বাইক নিয়ে দাঁড়াতেই রনিত দেখে এক মধ্যবয়স্ক লোক একটা ডেচকিতে দুধ গরম করছে। চায়ের দোকানের মালিককে দুধ গরম করতে দেখে রনিত বলে ওঠে, দাদা একটা দুধ চা হবে? হ্যাঁ হবে, দাঁড়ান দিচ্ছি। এই কথা বলতে বলতে চায়ের দোকানের মালিক রনিতকে দেখে আবার প্রশ্ন করে ওঠে, আচ্ছা দাদা, আপনি কি এই এলাকায় নতুন? হ্যাঁ দাদা। তা এই এলাকায় কোন বাড়িতে খাবার ডেলিভারি দিতে গেছেন? ওই তো ওই হালদার বাড়িতে খাবার ডেলিভারি দিতে গিয়েছিলাম। কোন হালদার বাড়ি? এখানে দুটো হালদার বাড়ি আছে। ওই তো ওই ওই কুমকুম হালদারের বাড়ি। রনিতের মুখে কুমকুম হালদারের নাম শুনে চায়ের দোকানের মালিক ভ্রু কুঁচকে অবাক হয়ে প্রশ্ন করে, কার নাম বললেন? আরেকবার বলুন। ওই তো কুমকুম হালদার। এই নাম শুনে চায়ের দোকানের মালিক রনিতের হাতে গরম চা ভর্তি মাটির ভাঁড়টা দিতে দিতে বলে, বাবু, এই আপনি যে কুমকুম হালদার বাড়িতে খাবার ডেলিভারি করতে গিয়েছিলেন, সে কুমকুম হালদার তো আর 3 মাস হয়ে গেছে মারা গেছে। চায়ের দোকানের মালিকের মুখ থেকে কুমকুম দেবীর মৃত্যুর খবর শুনে রনিত চা খাওয়া থামিয়ে বেশ রাগত কণ্ঠে বলে, কী সব আজে বাজে বলছেন দাদা? এই তো আমি কিছুক্ষণ আগেই ওনার বাড়িতে খাবার ডেলিভারি করে এলাম। উনি আমার সামনে জল জ্যান্ত এসে দাঁড়ালেন, আমার হাত থেকে খাবার নিলেন, তারপর ঘর থেকে আমাকে পেমেন্ট এনো, আমাকে পেমেন্টও করলেন।
আর আপনি বলছেন উনি মৃত? কি আজে বাজে বকছেন মশাই। না না, এটা কিন্তু ভালো কথা নয়। আপনি একটা জীবিত মানুষকে কিছুতেই এভাবে মৃত বানাতে পারেন না। এ আপনার চরম অন্যায় মশাই। এই যে বলেন আপনি, আরে আমি এই এলাকার বাসিন্দা হয়ে আমি জানবো না? আমার এলাকায় কে বেঁচে আছে, আমার এলাকায় কে মরে গেছে, আমার থেকে বেশি আপনি জানবেন নাকি? আমার সাথে মশকরা করছেন? চায়ের দোকানের মালিকের সঙ্গে ঝগড়া লাগার উপক্রম দেখে রনি তার বেশি কথা না বাড়িয়ে চাটা তাড়াতাড়ি শেষ করে দাম মিটিয়ে আবার রেস্টুরেন্টের পথে রওনা দেয়। কুমকুম দেবীর বাড়িতে খাবার ডেলিভারি দিয়ে আসার পর রনিতে চা কফি ডে রেস্টুরেন্টে নানা ধরনের কাজ করে ভালোই 4 দিনটা কাটছিল। 4 দিন পর 5ম দিনের মাথায় রনিত রেস্টুরেন্টের কিচেন থেকে খাবার নিয়ে বেরিয়ে রেস্টুরেন্টের কাস্টমারের টেবিলে যেই খাবার সার্ভ করতে যাবে, হঠাৎ রনিতের ফোনটা আবার বেজে ওঠে। ফোনটা বেজে উঠতেই রনিত ফোনের দিকে তাকিয়ে দেখে কুমকুম হালদার ফোন করেছে আবার। ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে একটা মিষ্টি মেয়েলি গলার আওয়াজ রনিত শুনতে পায়। এটা কি চা কফি ডে রেস্টুরেন্ট? হ্যাঁ বলুন ম্যাডাম, আপনাকে কিভাবে পরিষেবা দিতে পারি? আমি কুমকুম হালদারের মেয়ে দোয়েল বলছি। আমি আর মা প্রায় দিনই আপনাদের রেস্টুরেন্ট থেকে খাবার আনি। আচ্ছা, পনির চিজ চিকেন পিৎজা আর তার সঙ্গে হাক্কা নুডলস আর ড্রাই চিলি চিকেন হবে? হ্যাঁ হবে ম্যাডাম। ওকে, তাহলে আমার বাড়ির ঠিকানাটা আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে সেন্ড করে দিচ্ছি, ঠিক আছে? দোয়েলের এই কথা শেষ হতেই ফোনটা দুম করে কেটে যায়। কুমকুম দেবের ফোনটা কেটে যেতেই রনিত একটু অবাক হয়ে যায় আর বলে, হ্যাঁ, তো ভারী অদ্ভুত ব্যাপার। এই নম্বর থেকে অর্ডারের জন্য যখনই কল আসে, 2-1টা কথা বলার পর দুম করে এরমভাবে ফোনটা কেটে দেয় কেন? আগের দিন মা, আজ মেয়ে। এই মা মেয়ে তো একেবারে সমান দেখছি। রনিত এই কথা বলে কুমকুম দেবীর মেয়ের বলা খাবারের অর্ডারটা নিয়ে কুমকুম দেবীর বাড়ির ঠিকানায় আবার আগের দিনের মতো রওনা দেয় বাইক করে। রনিত বাইকে করে যেতে যেতে দেখে সারা আকাশটা ঘন একটা কালো মেঘে ধীরে ধীরে ছেয়ে আসছে। সেই সঙ্গে অল্প অল্প করে হালকা ঠান্ডা বাতাসও বইছে। ধীরে ধীরে প্রকৃতিকে এইভাবে বদলে যেতে দেখে রনিত একটু বিরক্তি ভরা কণ্ঠে বলে ওঠে, ইস, আকাশের যে অবস্থা, আজ মনে হয় ভোগাবে আমায়। কতগুলো জায়গায় খাবার ডেলিভারি দিতে যেতে হবে। যদি বৃষ্টি নামে তাহলে কি করে যে ডেলিভারিগুলো করব ভগবানই জানে। তার উপর আজকে রেনকোটটাও নিয়ে আসিনি। রনিতের এই কথা শেষ হতেই সে অনুভব করে ইতিমধ্যেই টুপটাপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে। বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে দেখে রনিত আরও জোরে বাইক চালাতে শুরু করে। আধ ঘন্টা পর রনিত যখন কুমকুম দেবীর বাড়ির সামনে গিয়ে পৌঁছয়, তখন মুষলধারায় বৃষ্টি পড়ছে। রনিত তখন বৃষ্টি থেকে নিজের মাথা বাঁচানোর জন্য দৌড়ে কুমকুম দেবীর সদর দরজার কাছে গিয়ে পৌঁছতেই বাড়ির দরজাটা হঠাৎ করে আবার খুলে গেল। বাড়ির সদর দরজাটা খুলে যেতেই রনিত ভয়ে চমকে উঠে তাকিয়ে দেখে বছর 23-24 একদম কম বয়সী ফর্সা মাঝারি গড়নের যুবতী দাঁড়িয়ে আছে আর ঠোঁটের কোণে একটা মিষ্টি হাসি লেগে আছে তার। মেয়েটি রনিতকে দেখে গালে হাত দিয়ে মিষ্টিভাবে বলে ওঠে, এ মা, আপনি তো পুরো ভিজে গেছেন বৃষ্টিতে। আসুন আসুন, ভিতরে আসুন। অচেনা মেয়েটির কথা শুনে রনিত অচেনা মেয়েটির হাতে খাবারের পার্সেলটা দিতে দিতে বলে, না না ম্যাডাম, আমি এই আপনাদের বাড়ির সদর দরজার কাছেই ঠিক আছি। আসলে আমাদের এই কাজের সময় কাস্টমারের বাড়ির ভিতরে ঢোকা বারণ আছে ম্যাডাম। রনিতের কথা শুনে অচেনা মেয়েটি বলে ওঠে, বালাই ষাট, আপনি কাজের জন্য বৃষ্টিতে ভিজবেন এইভাবে, আপনার কষ্ট হবে না? আসুন ভিতরে, আসুন আপনি প্লিজ। মেয়েটির কথা শুনে রনিত খানিকটা বাধ্য হয়েই কুমকুম দেবীর বাড়ির অন্দরে প্রবেশ করে। কুমকুম দেবীর বাড়ির অন্দরে রনিত প্রবেশ করতেই রনিতের নাকে একটা পচা আষ্টে দুর্গন্ধ এসে ধাক্কা মারে। গন্ধটা রনিতের নাকে এসে ধাক্কা মারতেই সে পকেট থেকে রুমাল বের করে নাকে চাপা দিয়ে নাক সিঁটকে বলে ওঠে, মানে কিছু মনে করবেন না ম্যাডাম, বলছিলাম আপনাদের বাড়ির ভেতরে এত পচা আষ্টে দুর্গন্ধ ছাড়ছে কেন বলুন তো? কি গন্ধ!
এই গাটা গুলিয়ে আসছে একেবারে। কিসের গন্ধ বলুন তো ম্যাডাম? রনিতের কথা শুনে মেয়েটি বাড়ির চারিদিকে তাকাতে তাকাতে বলে, কোথাও হয়তো ইঁদুর চুচো বা টিকটিকি মরেছে, তাই এত গন্ধ ছাড়ছে। দাঁড়ান একটু। মেয়েটি এই কথা বলে ঘরের কোণে একটা শোকেসের ভেতর থেকে একটা কাঁচের বোতল বের করে সেই বোতলটা ঘরের চারিদিকে স্প্রে করতেই রনিতের নাকে একটা মিষ্টি ফুলের সুগন্ধ ভেসে আসে। এরপর রনিত ঘরের চারিদিকে তাকিয়ে দেখে বাড়ির বাইরেটা পুরনো পরিত্যক্ত হলেও ঘরের ভেতরটা অতটা পুরনো পরিত্যক্ত নয়। ঘরের ভেতরে প্রতিটা দেয়াল যেন চকচক করছে, দেখে মনে হচ্ছে সবে সবে রং করা হয়েছে। এছাড়া ঘরের প্রতিটা আনাচে কানাচে একদম আভিজাত্যের ছোঁয়া। ঘরের প্রতিটা কোণা এমন সুন্দরভাবে সাজানো যেন রনিত কোনো ইংরেজ আমলের তৈরি জমিদার বাড়িতে প্রবেশ করেছে। প্রতিটি ঘরের দেওয়ালে দেশ বিদেশের মুখোশ থেকে শুরু করে নানা ধরনের বড় বড় অয়েল পেন্টিং ও দামি দামি শোপিস থেকে শুরু করে নানা ধরনের মূর্তি ঘরের এই দিক ওই দিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সেই সঙ্গে দামি দামি আসবাবপত্র তো রয়েছেই। কুমকুম দেবীর বাড়িটা গ্রামের দিকে হলেও বাড়ির অন্দরটা বিদেশি শহুরে আভিজাত্যে পরিপূর্ণ। রনিত ঘরের চারিদিকে তাকাতে তাকাতে বলে, আচ্ছা, এই মাসিমাকে দেখছি না তো, উনি কোথায়? আর আমি যে এতক্ষণ আপনার সঙ্গে কথা বলছি, আপনার নামটাই তো জানা হয়নি। আপনার নামটা কি জানতে পারি ম্যাডাম? রনিতের প্রশ্ন শুনে মেয়েটি মিষ্টিভাবে হেসে উঠে বলে, আমার নাম দোয়েল। মা উপরে মনে হয় সন্ধে দিচ্ছে। আপনি কফি খাবেন? করে আনবো? না না, ঠিক আছে, আপনার যদি খেতে ইচ্ছা হয় আপনি করে খেতে পারেন। আমার খেতে ইচ্ছে করছে বলেই তাই আপনাকে বলছি। বেশ বেশ, অল্প করে আনুন তাহলে। আচ্ছা বসুন, এক্ষুনি কফি করে আনছি। এই কথা বলে দোয়েল রান্নাঘরে চলে যেতেই রনিত সোফায় একটু গাটা এলিয়ে যেই চোখটা বন্ধ করতে যাবে, হঠাৎ সেই সময় ঘরের ভেতর থেকে একটা খিলখিলে হাসির আওয়াজ শুনতে পায়। হাসির আওয়াজটা রনিতের কানে যেতেই সে সঙ্গে সঙ্গে চোখ মেলে তাকাতেই যা দৃশ্য দেখে তা হলো তার সামনে মাটিতে হাত পা ছড়িয়ে বসে আছে কুমকুম দেবী। কিন্তু কুমকুম দেবীর চেহারার মধ্যে কোনো মহিলা সুলভ ভাব নেই। তার জায়গায় তার চেহারা বিরাট বড় ভয়ঙ্কর বিশ্রী আকার ধারণ করেছে। কুমকুম দেবীর সাদা চুলগুলো যেন সাপের ফণার মতো বাতাসের পিছনে উড়ছে। এছাড়া তার চোখ বলে কিছু নেই। চোখের জায়গায় দুটো বড় বড় কালো কালো গর্ত। এছাড়া হাতের নখগুলো অস্বাভাবিক রকমভাবে বেড়ে উঠেছে। ওই ধারালো বড় বড় নখগুলো দিয়ে রনিতের কিছুক্ষণ আগে আনা খাবারের পার্সেলটা থেকে হাক্কা নুডলস আর তার সঙ্গে ড্রাই চিলি চিকেন প্যাকেট থেকে তুলে তুলে বিশ্রীভাবে খাচ্ছে। আর রনিতের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে। হাসতে হাসতে বলছে, তোদের রেস্টুরেন্টের খাবারগুলো কি সুন্দর খেতে। কতদিন পর একটু ভালো খাবার খেলাম। কুমকুম দেবীর এই ভয়ঙ্কর রূপ আর ওই ধরনের অদ্ভুত অস্বাভাবিক আচরণ রনিত দেখে এক লাফ মেরে দৌড়ে যেই সদর দরজার কাছে যেতে যাবে, দেখে বন্ধ সদর দরজার সামনে ঠেস দিয়ে হাত পা ছড়িয়ে কুমকুম দেবীর মেয়ে দোয়েল বসে আছে আর পিৎজার প্যাকেট খুলে পিৎজা তুলে তুলে খাচ্ছে। রনিতকে দরজার কাছে দৌড়ে আসতে দেখে দোয়েল মুখ তুলে তাকায় রনিতের দিকে। দোয়েল তাকাতে রনিত দেখে দোয়েলের মুখটা আর সুন্দর নেই। সেই সুন্দর মুখে অসংখ্য ছোট বড় কাঁটা ছেঁড়া দাগ ভর্তি, আর সেই অসংখ্য ক্ষতগুলোর থেকে লাল কালচে রক্ত গড়িয়ে গড়িয়ে পড়ছে। এছাড়া দোয়েলের হলুদ কুর্তিটা লাল রক্তের রঙে লাল হয়ে উঠেছে। দোয়েলের এইরকম ভয়ঙ্কর বিশ্রী রূপ দেখে রনিত ভয় মিশ্রিত কাঁপা কাঁপা গলায় জিজ্ঞেস করে, দোয়েল দেবী, আপনার এইরকম অবস্থা কে করলো? রনিতের প্রশ্ন শুনে দোয়েল বিশ্রীভাবে এমনভাবে হেসে ওঠে যে ওই হাসির দমকে পুরো বাড়িটা থরথর করে কাঁপতে শুরু করে। কুমকুম দেবী ও দোয়েলের এই ভয়ঙ্কর রূপ, এই ভয়ঙ্কর আচরণে রনিতের সারা বাড়ি ছোটাছুটি করতে করতে বাড়ির অন্য কোথাও অন্য কোনো দরজা আছে কিনা সেটা খুঁজতে শুরু করে সে।
তন্ন তন্ন করে যখন দেখে রনিত যেখানে দৌড়চ্ছে বাড়ির এই দিক ওই দিক, সেখানেই কুমকুম দেবী ও দোয়েল দাঁড়িয়ে আছে আর রনিতকে দেখে বিশ্রীভাবে হাসছে। রনিত তখন এইসব সহ্য করতে না পেরে গোঙাতে গোঙাতে অজ্ঞান হয়ে যায়। চোখে মুখে ঠান্ডা জলের একটা স্পর্শ অনুভব হতেই রনিত ধীরে ধীরে চোখ মেলে তাকায়। তাকাতেই দেখে কুমকুম দেবী ও দোয়েল দাঁড়িয়ে আছে তার সামনে, আর তাদের দুজনের মধ্যে কোনো রকম হিংস্রতা ও ভয়ঙ্কর ভাব নেই। কুমকুম দেবী ও দোয়েলকে দাঁড়িয়ে থাকতে দেখে রনিত এক লাফ মেরে সোফা ছেড়ে ওঠে আর কাঁপা কাঁপা গলায় দুজনকে প্রশ্ন করে ওঠে, আপনারা দুজন একটু আগে আমাকে ওই রকম ভয়ঙ্কর রূপ নিয়ে ভয় দেখাচ্ছিলেন কেন? আমি কি করেছি আপনাদের সঙ্গে? রনিতের প্রশ্ন শুনে কুমকুম দেবী হো হো করে হেসে ওঠে আর বলে, আমরা দুজন ভয়ঙ্কর রূপ নিয়ে তোমাকে একটু আগে ভয় দেখাচ্ছিলাম। তুমি মনে হয় কি দেখতে কি দেখেছ, এ তোমার চোখের ভ্রম। আচ্ছা, আমরা যদি সত্যি সত্যি ভয়ঙ্কর রূপ নিয়ে আপনাকে ভয় দেখাতাম এখন, আপনি কি করতেন? দোয়েলের এই প্রশ্ন শুনে রনিত চুপ করে জানলার দিকে তাকিয়ে বৃষ্টি দেখতে থাকে, কোনো উত্তর দেয় না সে। রনিতকে জানলার দিকে তাকিয়ে বৃষ্টি দেখতে দেখে কুমকুম দেবী বলে ওঠে, বাবা, যা বৃষ্টি শুরু হয়েছে দেখছি, আজ রাতে তুমি মনে হয় না আর বাড়ি ফিরতে পারবে। তুমি যদি কিছু মনে না করো তাহলে তুমি আমাদের বাড়িতে আজ রাতটা থাকতে পারো। কুমকুম দেবীর কথা শুনে রনিত বলে, না মাসিমা, তা হয় না। আসলে বাড়িতে মা চিন্তা করবেন। মানে আমি কোনোদিন মাকে ছাড়া আজ পর্যন্ত অন্য কোথাও থাকিনি। প্লিজ প্লিজ কিছু মনে করবেন না আপনারা। আমি আজ রাতটা আপনাদের বাড়িতে থাকতে পারবো না। আসলে যেভাবেই হোক আমাকে বাড়ি ফিরতেই হবে আজ রাতে। এই কথা বলে রনিত সোফা ছেড়ে উঠে সদর দরজার দিকে পা বাড়ায়। ও দরজা খুলে যেই বাইরে বেরোতে যাবে, হঠাৎ কি মনে হতে রনিত পিছন ফিরে কুমকুম দেবী ও দোয়েলের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই দেখে দুজন এক দৃষ্টিতে রনিতের দিকে তাকিয়ে রয়েছে। তাদের মুখে একটা রহস্যময় হাসি লেগে আছে, আর তারই সঙ্গে রয়েছে একটা গুপ্ত রাগান্বিত ভাব। এরপর রনিত আর বেশি দেরি না করে বাইকে উঠে নিজের বাড়ির দিকে রওনা দেয় বৃষ্টি মাথায় নিয়ে। বৃষ্টি মাথায় নিয়ে রনিত যখন বাইক চালিয়ে বাড়ির উদ্দেশ্যে যেতে থাকে, সে বাইক চালাতে চালাতে অনুভব করে তার পেছনে কেউ যেন বসে আছে। রনিতের এই রকম অনুভব হতেই সে বাইক চালাতে চালাতে পেছন ফিরে তাকিয়ে দেখে তার বাইকের পেছনে দোয়েল বসে আছে আর পিৎজা খাচ্ছে। সেই ভয়ঙ্কর রূপ নিয়ে তার মুখে সেই অসংখ্য কাঁটা ছেঁড়া দাগ ভর্তি, এবং সেই কাঁটা ছেঁড়া দাগগুলো থেকে টপ টপ করে রক্ত বেরোচ্ছে। রনিতকে পেছন ফিরে তাকাতে দেখে দোয়েল পিৎজা খেতে খেতে হাসি হাসি গলায় বলে ওঠে, রনিত বাবু, পিৎজাটা না দারুণ খেতে। জানেন, আমি পিৎজা খেতে খুব ভালোবাসি। বাইকের পেছনে দোয়েলকে ভয়ঙ্কর রূপে বসে থাকতে দেখে রনিত প্রচন্ড ভয় পেয়ে গিয়ে বাইকটা থামিয়ে আবার বাইকের পেছন দিকে তাকাতেই দেখে কোথায় কোথায় দোয়েল। বাইকের পেছনে তো কেউ নেই। অন্ধকার রাস্তার মাঝখানে বৃষ্টির মধ্যে এইরকম একটা অদ্ভুত দৃশ্য, এরকম একটা অদ্ভুত মরীচিকায় রনিত বেশ ভয় পেয়ে যায়। রনিত আর বেশি দেরি না করে আবার জোরে বাইক চালাতে শুরু করে। আবার কিছুটা পথ বাইক নিয়ে যাওয়ার পর রনিত তার বাইকের হেডলাইটের আলোতে দেখে অন্ধকার পথের মাঝখানে এক বয়স্ক মহিলা পিছন দিক ফিরে হাত পা ছড়িয়ে বসে আছে আর কি যেন একটা খাচ্ছে কচমচ করে চিবিয়ে চিবিয়ে। বয়স্ক মহিলাটি পিছন ফিরে থাকার জন্য রনিত সেই বয়স্ক মহিলাটির মুখ পর্যন্ত দেখতে পাচ্ছে না। বাইকের হেডলাইটের আলোতে অন্ধকার পথের মাঝখানে বৃষ্টির মধ্যে এক বয়স্ক মহিলাকে ওইভাবে বসে থাকতে দেখে রনিত ওই মহিলাটির উদ্দেশ্যে বলে ওঠে, আরে মাসিমা, আপনি বৃষ্টির মধ্যে অন্ধকার রাস্তার মাঝখানে এইরকমভাবে বসে আছেন কেন? আরে আপনার তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে মাসিমা। আপনি প্লিজ প্লিজ একটু সরে বসুন, সাইডে বসুন। রনিতের কথা শেষ হতেই বাইকের হেডলাইটের আলোতে রনিত যা দেখল
তা হলো মহিলাটির মাথাটা হুট করে রনিতের দিকে ঘুরে গেল এক লহমায়। আর সেই মহিলার মাথা ঘুরে যেতেই রনিত দেখল এই বয়স্ক মহিলাটি আর কেউ নয়, স্বয়ং কুমকুম দেবী। রনিত এই দৃশ্য দেখে যেই বাইক নিয়ে পেছোতে যাবে, কুমকুম দেবী তখন হাসি হাসি গলায় বলে ওঠে, কিরে কোথায় যাচ্ছিস? আয় আমার সঙ্গে বসে তোদের রেস্টুরেন্টে চাউমিন খা। এই কথা বলতে বলতে কুমকুম দেবী একটা বিশ্রী ধরনের খ্যানখ্যানে হাসি হাসতে থাকে। রাস্তার মাঝখানে আবার এই রকম একটা অদ্ভুত ভুতুড়ে কাণ্ড দেখে রনিত ভয় না পেয়ে এবার জোরে জোরে হনুমান চালিসা মন্ত্র পাঠ করতে থাকে। রনিত দেখে সে হনুমান চালিসা মন্ত্র পাঠ শুরু করার সঙ্গে সঙ্গে কুমকুম দেবী কোথায় যেন রাস্তার মাঝখান থেকে অদৃশ্য হয়ে গেল। রনিত তখন আর দেরি না করে তাড়াতাড়ি করে বাড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করে। রনিত বাড়ি যাওয়ার পরে সে খেয়ে দেয়ে নিজের ঘরে শোয় ঠিকই, কিন্তু রনিতের যেন কিছুতেই ঘুম আসতে চাইল না। চোখ বন্ধ করতেই রনিতের শুধু মনে হতে লাগলো তার বিছানার চারিদিকে অদৃশ্য কেউ বা কারা যেন ঘুরছে, আর কিছু খাবার যেন চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। সামনে সেই খাবারের কচমচ আওয়াজ রনিতের কানে ভেসে আসতে লাগলো। পরদিন সকালে রনিতের ঘুম ভাঙতেই সে বিছানা ছেড়ে উঠে মাটিতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে একটা অদ্ভুত দৃশ্য দেখে। রনিত দেখে তার সারা ঘরে কতগুলো পিৎজার টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তার সঙ্গে ছোট ছোট মাংসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সারা ঘরে পিৎজা ও মাংসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখে রনিত চিৎকার করে মাকে ডাকতে লাগে, মা, মা, ও মা, একবার এদিকে তাড়াতাড়ি আসবে, মা তাড়াতাড়ি এসো। তার চিৎকার শুনে রনিতের মা অরুণা দেবী ঘরে ঢুকতে ঢুকতে বলে, কি হয়েছে রনি, তুই এত সকালে চিৎকার করে আমাকে ডাকছিস কেন? রনিত তখন সারা ঘরে আঙুল দেখিয়ে বলে, মা, আমার ঘরে এই এত পিৎজা আর মাংসের টুকরো এলো কোথা থেকে? কে এইভাবে সারা ঘর নোংরা করে রেখেছে? অরুণা দেবী সারা ঘরে দৃষ্টিপাত করে বলে, সাত সকালে তোর কি মাথাটা গেল রে রনি? কোথায় তোর সারা ঘরে পিৎজা মাংসের টুকরো ছড়িয়ে ছিটিয়ে আছে? ভালো করে তাকিয়ে দেখ তো। মায়ের কথা শুনে রনিত আর একবার চোখ বোলাতেই দেখে কোথায় পিৎজা আর কোথায় বা মাংসর টুকরো, কোথাও কিছু নেই তো, সব পরিষ্কার পরিচ্ছন্ন। এই রকম অভূতপূর্ব দৃশ্য দেখে রনিত মাথা চুলকোতে চুলকোতে বলে ওঠে, তার মানে আমি কি সত্যি একটু আগে চোখে ভুল দেখলাম? এ কি সব আমার মনের ভ্রম, সব ভুল। এই কথা বলতে বলতে রনিত বাথরুমে ঢুকে যায়। রনিতের সঙ্গে এই ঘটনাগুলো ঘটার পর 1 সপ্তাহ পেরিয়ে গেছে। রেস্টুরেন্টের ক্যান্টিনে বসে লাঞ্চ করছিল ব্রেক টাইমে, এবং সঙ্গে অফিস স্টাফদের সাথে গল্পগুজব চলছিল রীতিমতো। এমন সময় তার ফোনটা আবার বেজে উঠল। ফোনটা বেজে উঠতেই রনিত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে দেখে কুমকুম দেবী ফোন করেছে আবার। তার ফোনটা রিসিভ করতেই ফোনের ওপার থেকে কুমকুম দেবীর ঘড়ঘড়ে গলার আওয়াজ, সেই পরিচিত শব্দ আবার শোনা যায়। রনিত বাবা, তুমি সেই দিন রাতে ঠিক মতন বাড়ি পৌঁছেছিলে তো? হ্যাঁ মাসিমা, আমি ঠিক মতোই পৌঁছে গিয়েছিলাম। শোনো না বাবা, আজ সন্ধ্যাবেলায় আমার বাড়িতে একটা ছোট বড়দিনের পার্টি আছে। তা সেই পার্টিতে তুমি আমার বলে দেওয়া কয়েকটা খাবার ডেলিভারি কি দিয়ে যেতে পারবে? এই ধরো 7:30-8টার মধ্যে। এই কথা শুনে রনিতের বুকের ভেতরটা অজানা একটা ভয়ের দামামা বেজে ওঠে। রনিত তার বুকের ভেতরে সেই অজানা ভয়টা চাপা দিয়ে হালকা ভয় মিশ্রিত কণ্ঠে বলে ওঠে, বলুন মাসিমা, কি কি খাবার ডেলিভারি দিতে হবে? হ্যাঁ বলছি, 50 পিস ফিশ ফিঙ্গার আর তার সঙ্গে 50 পিস বাটার চিকেন তন্দুরি, 50 প্লেট ফ্রাইড রাইস আর তার সঙ্গে চিকেন কষা। আমার মেয়ে দোয়েলের জন্য তার প্রিয় পনির চিজ চিকেন পিৎজা। আমি হাফ পেমেন্ট অনলাইনে করে দিচ্ছি, আর হাফ পেমেন্ট তুমি আমার বাড়িতে খাবারটা ডেলিভারি দেওয়ার পরে, ঠিক আছে? ওকে মাসিমা, আপনি চিন্তা করবেন না,
আমি ঠিক সন্ধে 8টার মধ্যে আপনার বাড়িতে চলে যাব, আর আপনার অর্ডার দেওয়া সমস্ত খাবার পৌঁছে দিয়ে আসবো। রনিতের কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফোনটা ওপাশ থেকে আবার কেটে যায়। ফোনটা কেটে যেতেই রনিত কুমকুম দেবীর ফোন নাম্বারের দিকে তাকিয়ে বেশ অবাক গলায় বলে ওঠে, যতবারই এই নম্বর থেকে ফোন এসেছে, কুমকুম দেবী আর ওর মেয়ে দু একটা কথা বলার পরেই ফোনটা এইভাবে দুম করে মুখের ওপর কেটে দেয় কেন? এ তো ভারী অদ্ভুত ব্যাপার। বাইকটা নিয়ে কুমকুম দেবীর বাড়ির সামনে যখন রনিত এসে দাঁড়ালো, তখন তার হাত ঘড়িতে সময় হয়েছে 8:02। রনিত বাইক থেকে নেমে খাবার ডেলিভারি ব্যাগটা পিঠে নিয়ে কুমকুম দেবীর বাড়ির গেট খুলে উঠোনে ঢুকতেই দেখে কুমকুম দেবীর সারা দোতলা বাড়িটা যেন একটা ঘন কালো অন্ধকারে ডুবে আছে। বাড়ির অন্য কোনো কোথাও একটাও আলো জ্বলছে না। সে মনে মনে ভাবে, কুমকুম দেবী যে দুপুরে আমাকে বললেন আজ ওনার বাড়িতে একটা বড়দিনের পার্টি আছে, কিন্তু বাড়িটা এরকম ঘন অন্ধকারে ডুবে আছে কেন? তাহলে কি পার্টিটা হচ্ছে না, ক্যান্সেল হয়ে গেল? নিজের মনে মনে এই প্রশ্ন করতে করতে বাড়ির সদর দরজার কাছে এগিয়ে যায় সে। তারপর দরজায় লাগানো কলিং বেলটা দু একবার বাজায় ঠিকই, কিন্তু ভেতর থেকে কেউ দরজা খুলছে না দেখে রনিত অন্ধকারে ডুবে যাওয়া বাড়িটার দিকে তাকিয়ে বলে ওঠে, আশ্চর্য তো, 2-3 বার বেল বাজালাম, কেউ দরজা খুলছে না কেন? বাড়ির ভেতরে জোরে গান বাজনা বাজছে, তার জন্য কি কেউ কলিং বেলের আওয়াজটা শুনতে পাচ্ছে না? কিন্তু ভিতর থেকে তো কোনো গানের আওয়াজও শোনা যাচ্ছে না। তাহলে কি বাড়িতে কেউ নেই? এই কথা বলতে বলতে ভুলবশত সদর দরজায় হাত দিতেই দরজাটা হঠাৎ করে খুলে যায়। দরজা খুলে যেতেই রনিত একটু ভয়ে চমকে উঠে বলে, হ্যাঁ, বাড়ির সদর দরজাটা এইরকম ভাবে খোলা কেন? এ কথা বলে রনিত বাড়ির বাইরে দাঁড়িয়ে ভেতর দিকটায় উকিঝুঁকি মারতেই দেখে বাড়ির ভেতরটা পুরো ঘুটঘুটে অন্ধকার। রনিত বলে ওঠে, বলল বড়দিনের পার্টি আছে, কিন্তু বাড়ির ভেতরটা এইরকম ঘুটঘুটে অন্ধকার কেন? বড়দিনের পার্টি কি তাহলে হচ্ছে না? এসব ভাবতে ভাবতে বাড়ির সদর দরজা খুলে বাড়ির ভেতরে ঢোকে সে। ডেলিভারি বাক্সটা নিয়ে দরজা খুলে বাড়ির ভেতর ঢুকতেই রনিতের নাকে পচা একটা আঁশটে দুর্গন্ধ এসে ঝাঁপড় মারে। সে পকেট থেকে রুমাল বের করে নাকে চাপা দিতে দিতে বিরক্তি ভরা কণ্ঠে বলে, মাসিমা, ও মাসিমা, মাসিমা বাড়ি আছেন? এই কথা বলে রনিত 2-4 পা বাড়াতেই হাতে ধরা ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে যে দৃশ্য দেখে তা দেখে রনিতের সারা শরীরের রক্ত হিম হয়ে যায়। সে বিস্ফারিত দৃষ্টিতে দেখে সে গত 1 মাস ধরে যে বাড়িতে হোম ডেলিভারি দিয়ে আসছে সেই বাড়ির মালকিন কুমকুম দেবীকে কে বা কারা যেন খুন করে বডিটাকে টুকরো টুকরো করে কেটে সারা ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখে দিয়েছে। অন্ধকার ঘরে দাঁড়িয়ে হাতে ধরা ফোনের ফ্ল্যাশ লাইটের আলোতে রনিত যখন ভয়ঙ্কর হাড় হিম করা দৃশ্যটা দেখছিল, ঠিক সেই সময় রনিত অনুভব করে তার মাথায় কি একটা যেন তরল জিনিস পড়ল টপ করে। তরল জিনিসটা পড়তেই রনিত মাথায় হাত দিয়ে সেই হাত চোখের সামনে আনতেই দেখে তার হাতে রক্ত। রক্ত দেখে রনিত যখন ধীরে ধীরে মাথাটা তুলল তার ঠিক ওপর দিকটায়, তখন আসন্ন বিস্ময়ে এবং অযাচিত ভয়ে যেটুকু প্রাণ শক্তি ছিল সেটুকু রনিতের যেন একেবারে বরফের মতো জমে গেল। কুমকুম দেবীর একমাত্র মেয়ে দোয়েল সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে ঝুলছে, আর তার গলার নলিটা কে যেন ফালা ফালা করে কেটে চিড়ে দিয়েছে। সেই সঙ্গে আরও একটা জিনিস দেখে রনিত আরও ভয় পেয়ে যায়। সে দেখে দোয়েলের মুখে আর হাতে 2 জায়গায় এক টুকরো করে পিজা ধরা। অন্ধকার ঘরের মধ্যে দুটো ভয়ঙ্কর দৃশ্য দেখে রনিত যেই দৌড়ে বাইরে বেরিয়ে আসতে যাবে, সে পিছন দিক থেকে শুনতে পায় কুমকুম দেবীর মেয়ে দোয়েলের খ্যানখ্যানে গলার আওয়াজ। দোয়েল বলছে, কি গো রনিত বাবু, আবার পিৎজাটা দিয়ে
চাও? আমি খাবো তো, আমি যে বড্ড পিৎজা খেতে ভালোবাসি। পেছন দিক থেকে দোয়েলের এই গলার আওয়াজ শুনে রনি দৌড়তে দৌড়তে পিছন ফিরে তাকাতেই দেখে দোয়েল গলায় দড়ি বাঁধা অবস্থায় সিলিং ফ্যান থেকে বাতাসে ভর দিয়ে নিচে নেমে আসছে, আর দু হাত বাড়িয়ে রনিতের দিকে এগোতে এগোতে বলছে, কি গো রনিত বাবু, আমার পিৎজাটা দিয়ে যাও, আমি খাবো তো, আমি যে বড্ড পিৎজা খেতে ভালোবাসি। রনিত এই দৃশ্য সহ্য করতে না পেরে কোনো রকমে বাড়ির বাইরে দৌড়ে বাড়ির সামনের বাগানে এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। সূর্যের প্রখর আলো চোখে পড়তেই ও পাখির কিচিরমিচির আওয়াজ রনিতের কানে ভেসে আসতেই সে ধীরে ধীরে চোখ মেলে তাকায় ও চারিদিকটা বেশ অনেকক্ষণ ধরে দেখে। গত রাতের সব ঘটনার কথা মনে পড়তে থাকে তার। উঠে দাঁড়ায়, তারপর কোনো রকমে দৌড়ে বাইকের সামনে গিয়ে বাইকে যেই উঠতে যাবে ঠিক সেই সময় রনিতের পেছন দিক থেকে একটা খনখনে গলা ভেসে আসে। এই যে বাবু, আরে আপনি এই ভুতুড়ে বাড়ির সামনে কি করছেন? এই কথা শুনে রনিত পেছন দিকে ফিরে তাকিয়ে দেখে গত এক সপ্তাহ আগে যে চায়ের দোকানদারের কাছ থেকে সে চা খেয়েছিল সেই মানুষটি জিজ্ঞাসু দৃষ্টিতে তার দিকে তাকিয়ে রয়েছে। তার প্রশ্ন শুনে রনিত ধীর গতিতে সেই চায়ের দোকানদারের সামনে গিয়ে দাঁড়ায় এবং ধীরে সুস্থে গত রাতের ঘটনার কথা সমস্তটা জানায়। রনিতের মুখের থেকে সব ঘটনা শুনে লোকটি কুমকুম দেবীর ভাঙা পরিত্যক্ত বাড়িটার দিকে তাকিয়ে বলে ওঠে, আজ থেকে 7 মাস আগে এই বাড়িতে একটা ভয়ঙ্কর মার্ডার হয়। এই মার্ডার কেসটা খবরের কাগজে বেরিয়েছিল, দেখেননি? হ্যাঁ, মার্ডার? কে করেছিল মার্ডার? শোনা যায় নাকি এই কুমকুম দেবীর মেয়ে দোয়েল, এই তুমি যেমন এই খাবার দিতে এসছো, এরকম বিভিন্ন জায়গার থেকে এরকম খাবার দাবারের দোকান থেকে অর্ডার করে খাবার খেত। এইরকমই একটা ছেলের সঙ্গে ওই কুমকুম দেবীর মেয়ে দোয়েলের প্রেম হয়ে যায়। তো দোয়েল আর ওই ছেলেটি ওরা দুজন প্রায় দিনই কুমকুম দেবীর চোখ এড়িয়ে নানা জায়গায় ঘুরতে যেত। এই রকম মাসখানেক দুজনের প্রেম লীলা চলার পর একদিন একটা ঘটনা ঘটে। ঘটনাটা ঘটে হলো ওই বড়দিনের দিন কুমকুম দেবী তার বাড়িতে বড়দিনের একটা ছোট পার্টি অ্যারেঞ্জ করে, মানে ওই যেটাকে বলে অনেকজনকে নিমন্ত্রণ করে, তাদের যারা পরিচিত আছে। এবং সেই দিন দোয়েল যে ডেলিভারি ছেলেটার সঙ্গে প্রেম করে, ওই ছেলেটা বড়দিনের পার্টির জন্য কুমকুম দেবীর বাড়িতে যখন খাবার ডেলিভারি দিতে আসে, আচ্ছা দৃশ্য দেখে আর যা শুনে সেই ডেলিভারি ছেলেটার কাছে অবিশ্বাস্যকর সেসব ঘটনা। ওই খাবার ডেলিভারি ছেলেটি কুমকুম দেবীর বাড়িতে খাবার দিতে এসে দেখে তার প্রেমিকার দোয়েলের সঙ্গে অন্য একটি ছেলের আশীর্বাদ চলছে। দুজনের নাকি খুব তাড়াতাড়ি বিয়ে হবে। এই দৃশ্য দেখে ডেলিভারি ছেলেটি মাথা গরম হয়ে যায়। কোনো রকমে খাবারগুলো তাদের ওইখানে দিয়ে সে চলে আসে। কিছুদিন পর ওই ছেলেটি ওই কুমকুম দেবীর বাড়িতে আবার যায় দোয়েলের থেকে কৈফিয়ত চাইতে, সে যে কেন এই মিথ্যে প্রেমের নাটকে সে এতদিন তাকে ঘোরালো। দোয়েল কিন্তু ছেলেটিকে অকথ্য ভাষায় গালিগালাজ দিয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। দোয়েলের উপরে আরও রেগে যায় ছেলেটা, এটা স্বাভাবিক। তখন সে ঠিক করে দোয়েলকে সে নিজের হাতে খুন করবে। এই বাড়ির উপরে সারাদিন নজর রাখতো সে। আমরা তো তখন প্রথমটায় বুঝতে পারিনি। দিনটা ছিল 1 জানুয়ারি, বছরের প্রথম দিন। কুমকুম দেবী একটু বাইরে বেরিয়েছিল আর দোয়েল ছিল বাড়িতে একা। এই একা থাকাকালীন দোয়েলের প্রাক্তন প্রেমিক যে রেস্টুরেন্টে কাজ করত, সেই রেস্টুরেন্টে দোয়েল সেই সময় নিজেরও মায়ের জন্য খাবার অর্ডার করে। দোয়েলের সেই অর্ডার করা খাবার ওর প্রাক্তন প্রেমিক ডেলিভারি দিতে আসে। দোয়েলকে বাড়িতে একা পেয়ে নিজের হাতে খুন করে দোয়েলকে। সিলিং ফ্যানের সঙ্গে যেই ঝোলাতে যাবে ঠিক সেই সময় কুমকুম দেবী বাড়ি ফিরে আসে এবং দোয়েলের প্রাক্তন প্রেমিকের এই মারাত্মক কর্মকাণ্ড সে নিজের চোখে দেখে ফেলে আর চিৎকার করে ওঠে। তখন ছেলেটি কুমকুম দেবীর মুখটা এমনভাবে চেপে ধরে যাতে কুমকুম দেবী চিৎকার করে লোক ডাকতে না পারে। এরপর ছেলেটি তার মার পেটেও ছুরি ঢুকিয়ে পরে তাকে খুন করে তার সারা শরীর একেবারে ফালা ফালা করে ফেলে।
আমরা অনেক দিন পরে গন্ধ পেয়েছিলাম। দুর্গন্ধটা পাড়ায় ছড়িয়ে পড়তে তারপরে আমরা তন্ন তন্ন করে খুঁজতে লাগি আশেপাশে কোথায় কি হলো। সব শেষে আমরা পাড়ার সবাই বুঝতে পারি পচা গন্ধটা আসছে ওই বাড়ির থেকে। এরপর আমরা নিজেরা আর বেশি চালাকি না করে পুলিশকে খবর দিই। পুলিশ এসে বাড়ির সদর দরজা ভাঙতেই আমরা পাড়ার সবাই দেখি কুমকুম দেবীর রক্তাক্ত মৃতদেহ শরীরটা মাটিতে উল্টে পড়ে রয়েছে, পচে গলে সেখান থেকে পোকা বের হচ্ছে। পুলিশ বডি দুটো নিজেদের হেফাজতে নিয়ে গিয়ে নিজেদের মতো খুনিকে ধরার তদন্ত শুরু করে ঠিকই, কিন্তু 7 মাস হয়ে গেল পুলিশ এখনো পর্যন্ত সেই ডেলিভারি ছেলেটিকে ধরতে পারেনি। কিন্তু ওইদিকে তোমার মতো গত কয়েক মাস ধরে অনেক ছেলেই এই বাড়িতে খাবার ডেলিভারি দিতে এসেছে। কিসের টানে জানি না, বা ওদের কেউ টেনে আনছে কিনা সেও জানি না, কিন্তু তারা কোনো না কোনো কারণে বিপদের সম্মুখীন হয়েছে। বাবু, আপনি যদি নিজের ভালো চান এখনই এখান থেকে চলে যান, না হলে আপনি এই ভুতুড়ে বাড়ির কবলে পড়ে আপনার কোনো বড় বিপদ করে ফেলবেন। আমি বড় দাদা হিসেবে সাবধান করে দিলাম, আর এদিকে আসবেন না, এবং আপনার ওই খাবারের দোকান সবাইকে বারণ করবেন এদিকে যেন না আসে। এরপর রনি তার বেশি দেরি না করে বাড়ির থেকে রওনা যেই দিতে যাবে, হঠাৎ রনিতের কি মনে হতে ফোনের কল লিস্টটা খুলে কিছু নাম্বার চেক করতে যেই যাবে, দেখে কুমকুম দেবী যে নাম্বারে এতদিন ধরে কল করেছেন সেই নাম্বারটা ফোনের কল লিস্ট থেকে পুরো উধাও হয়ে গেছে। এ সমস্ত ব্যাপার বোধগম্য হতে রনিতের একটু সময় লাগলো ঠিকই, কিন্তু পরক্ষণেই বাড়িটার দিকে অবাক দৃষ্টিতে একবার তাকিয়ে রনিত বলে উঠল, আমি তাহলে এতদিন ধরে কাদের ফোন পেয়ে এই বাড়িতে এসে খাবার দিলাম? তারা কে ছিল? জীবিত মানুষ নাকি অতৃপ্ত আত্মা? আর তাদের নম্বরগুলোই বা কোথায় গেল আমার ফোন থেকে?